দর্শক শ্রোতাগণ, প্রথমেই আপনাদের এমকেসিএন প্রাইমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জনপ্রিয় বিভাগ সুস্বাস্থ্য, এটি কিছুদিন বিরতির পর আবার আমরা পুনরায় আজকে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতাগণ, আমরা জানি যে প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যস্তময় জীবনে বিভিন্ন ধরনের কাজের চাপে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা বিভিন্নভাবে আমরা শারীরিক সমস্যা আমরা কিন্তু ভুগছি। তাই আজকে আমরা বিশেষভাবে আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই সুস্বাস্থ্য অনুষ্ঠানে প্রখ্যাত চিকিৎসক ডক্টর নবনীল গুপ্ত, যিনি, নমস্কার স্যার, আপনাকে আমাদের এমকেসিএন প্রাইমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। প্রথমেই আপনাকে অত্যন্ত আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই ব্যস্তময় জীবনে। আপনি তো শ্রীভূমি সিভিল হসপিটালের আপনি সার্জন। আমি এখন কর্মরত অবস্থায় আছি এখানে শ্রীভূমি সিভিল হসপিটাল করিমগঞ্জ, এটাতে অর্থোপেডিক্সের। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদের মাঝে এসেছেন, আমরা অনেক লাভান্বিত হব, কেননা আমরা প্রত্যেকেই জানি যে বিশেষ করে আমরা জানতে চাই যে আমাদের শিশুদের জেনারেলি বিভিন্ন ধরনের পড়াশোনার চাপই বলুন আর বিভিন্ন ধরনের খেলাধুলা বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের করতে হয়। অনেক সময় তাদের মধ্যেও কিন্তু হাড়ের সমস্যা দেখা দেয়, বা তাদের হাড়কে একটু ভালো রাখার জন্য কি কি করণীয় আর কি, যদি আমাদের একটু বলেন। শিশুদের ক্ষেত্রে হাড়ের সমস্যা দেখা যায় যখন ওদের ক্যালসিয়াম দেন ভিটামিন ডি ডায়েট ঠিক পরিমাণে যখন না পড়ে। তো ওইটাই আমার সাজেশন দর্শককে, যে বাচ্চাদেরকে গ্রোয়িং স্টেজ যখন থেকেই থাকে সবাইকে ক্যালসিয়াম দেন ভিটামিন ডি রিচ ডায়েট দেওয়াটাও জরুরি। আমাদের মেডিসিনের থ্রুতেই হোক আর এটা ক্যালসিয়াম ভিটামিন ডি ফোর্টিফাইড ফুডসই হোক না কেন, তারপরে আউটডোর অ্যাক্টিভিটিসটা করা জরুরি। দেন সানলাইট এক্সপোজার, রোদের আলো, এগুলো পেলে তখন কি হয়, বাচ্চাদের হাড্ডিগুলো অনেক ভালো থাকে, ওইটা অনেক জরুরি। আচ্ছা, আমরা প্রায়ই দেখি আমাদের প্যারেন্টসদের মধ্যে একটা বিশেষভাবে টেন্ডেন্সি বা প্রবণতা দেখা যায় যে আমাদের যে টিফিনগুলো দেওয়া হয় বাচ্চাদেরকে, সেখানে কিন্তু ফাস্ট ফুডটাই বেশি ইউজ করা হয়। সেখানে ধরনের ভিটামিন যে সমস্ত জিনিসগুলো বা মিনারেল যেটি আপনি বললেন, আমাদের দর্শক শ্রোতাদের জেনে নেওয়া উচিত যে এগুলো আমাদের হাড়ের জন্য অত্যন্ত, শিশুদের বিশেষ করে হাড়ের জন্য অত্যন্ত লাভান্বিত হয়। তো এই ধরনের কোনো ধরনের স্পেশাল কোনো ফ্রুটস বা কোনো ধরনের কিছু আছে যেগুলো টিফিনে নিয়ে গেলে বাচ্চাদের অনেকটা সুবিধা হয়? ভিটামিন ডি রিচ বা ক্যালসিয়াম রিচ মিল্ক প্রোডাক্টস যেগুলো, এগুলো টাইপের হলে ভালো। হ্যাঁ, দেন গ্রিন লিফি ভেজিটেবলস, ওইগুলো থেকে অনেক মিনারেলস এগুলো পাওয়া যায়, যেটাতে আমার হার্টের সমস্যাগুলো কম হয়। আচ্ছা স্যার, আপনাকে জিজ্ঞাসা করছি যে আমাদের যে হাড়ের যে সমস্যা, আমাদের হাড়ের সমস্যা বলতে বোঝা যাচ্ছে যে আমাদের আবাল বৃদ্ধ বনিতা, একেবারে ছোট ছোট শিশু থেকে শুরু করে একেবারে 80-90 বছর বৃদ্ধ পর্যন্ত হাড়ের সমস্যা থাকে। সেখানে মধ্যে অস্টিও আর্থারাইটিস বা যেটাকে আমরা অস্থিসন্ধির প্রবাহ বলি, এই রোগের কি লক্ষণ এবং এর প্রতিকার কি করা যায়? অস্টিও আর্থারাইটিসটা হলো আমাদের যখন জয়েন্টের মধ্যে প্রবলেমটা হয়, জয়েন্টের মধ্যে পেইন থাকে, স্টিফনেস আসে, ওইটাতে কি হয়, আমাদের হাঁটুর জয়েন্ট, কোমরের জয়েন্ট, যে কোনো জয়েন্টস যেগুলো থাকে ওইগুলোতে একটা জেলির মতন জিনিস থাকে, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি, ওইটা শুকিয়ে যায় অনেকজনের। এটা আপনার বিভিন্ন কারণ থাকে, মেইনলি যে বয়সের সাথে এইজ রিলেটেড কজ থাকে, কিছু ক্ষেত্রে থাকে যে চোট পাওয়ার পরে ওই জয়েন্টটাতে এগুলো প্রবলেম দেখা যায়। তো এগুলো ক্ষেত্রে মেইনলি প্রপার পোস্টার অনেক জরুরি। পেশেন্টকে আমরা সাজেস্ট করি যাতে যেরকম হাঁটুর যেটা অস্টিওআর্থারাইটিস যেটা থাকে, নির যেটা,
ওইটাতে আমরা পেশেন্টকে বলি যে যাতে হাঁটু গলা দিয়ে বসা ওঠা কাজ যতটুকু পারেন কম করবেন, তারপরে সিঁড়ি বা মানে দেন দৌড়ঝাঁপ এরকম, যাতে জয়েন্টটার মধ্যে চোটটা কম। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করা জরুরি, কিন্তু মানে এক্সেসিভ যেটা আমার জয়েন্টের মধ্যে প্রেসার বেশি পড়বে এই টাইপের অ্যাক্টিভিটিসটা না করা ভালো। তাছাড়া সাথে আপনার মানে ক্যালসিয়াম দেন জয়েন্ট সাপ্লিমেন্ট এরকম জিনিস খাওয়াটা জরুরি, ডক্টরের পরামর্শ। এই ক্ষেত্রে আমাদের মনে রাখা হচ্ছে সবসময় ডক্টরের পরামর্শ। কিন্তু আমরা দেখি প্রায় অস্টিওআর্থারাইটিস হলে অনেক সময় পেশেন্টরা অনেক সময় ধরেন ম্যাসাজ বা অনেক কিছু নেয়, বা সেটাতে আপনি কি মনে করেন যে ম্যাসাজের কোনো উপকার হয়, নাকি সরাসরি আমাদের ফিজিওথেরাপিস্টের প্রপার ফিজিওথেরাপিস্ট মানে হলে বেশি ভালো, তখন মানে পুরো গাইডেড এক্সারসাইজ যেটা মানে জরুরি পুরো প্রোটোকল ওয়াইজ ওইটা করলে ভালো। কারণ অনেক সময় কি হয় মাসাজ উল্টা পুল্টা করলে দেন অনেক সময় উল্টো আরো ব্যথাটা বেড়ে যায়, এরকম অনেক কেস দেখা যায়। তো আমাদের যে মেরুদণ্ডের বা ব্যাক সাইড পেইন যেটাকে আমরা বলি, সে এইটা কি কারণ হতে পারে, বা প্রতিকার কি করা যায়, কি করলে যাতে এটা কিন্তু জেনারেলি প্রত্যেকের মধ্যে এটা দেখা যায়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ডেইলি প্যাসেঞ্জারি আমরা করে থাকি, বা নানান ধরনের অ্যাক্টিভিটি, অনেক সময় দীর্ঘদিন কম্পিউটারে কাজ করছি, বা এই ধরনের অবস্থাতে এটা একটা কমন একটা সমস্যা। কোমরের ব্যথা বা মেরুদণ্ড হাড়ের ব্যথাটা মেইনলি আমাদের পোস্টারটা ঠিক না থাকলেই হয়। জেনারেলি বেশি ঝুঁকে কিছু কাজ করা, দেন ভারী জিনিস উঠানো, তারপরে এগুলো করলে কি হয় আমাদের মানে মেরুদণ্ড হাঁটিতে প্রেসার পড়ে, ডিস্কের মধ্যে প্রেসারটা পড়ে। তো এরকম মানে বেশি যখন হয় তখন স্পন্ডালাইসিসের প্রবলেমটা আসে, এটা একটা দেখা যায়। এটা লাম্বার স্পন্ডালাইসিসই হোক আর সার্ভাইকাল স্পন্ডালাইসিসই হোক, তো এটা ডিফারেন্ট এরিয়া বুঝে যায়। তো এটাতে মেইনলি পোস্টারটা আমি সাজেস্ট করবো যে পোস্টারটা ঠিক রাখার জন্য লাইফস্টাইল মডিফিকেশন মেইনলি। যদি কেউ সারাদিন এক জায়গাতে বসে থাকে বা কিছু না করে থাকে, এটাতে অনেক রকম জয়েন্ট পেইন দেন মানে এইগুলো দেখা যায়। আর আরেকটা জিনিস থাকে লাগে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, যেটা ওইটা আপনার স্পাইনের মধ্যে মানে একটা ইনফ্লেমেটরি রিঅ্যাকশন হয়, যেটা মানে নিজের জয়েন্টটাকে পুরো স্টিফনেস হয়ে যায়। মেইনলি দেখা যায় যে সকালে ঘুম থেকে ওঠার পরে মর্নিং স্টিফনেস থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে, তারপরে কিছু হাঁটাচলা করার পরে গিয়ে তখন স্টিফনেসটা একটু কমে। তো এইগুলো জিনিসে মেইনলি লাইফস্টাইল মডিফিকেশন, পোস্টার, ডক্টর কাউন্সিলিং, ডক্টরটাকে দেখিয়ে ট্রিটমেন্টটা করাটা বেশি জরুরি। এই ক্ষেত্রে কি কখন আর কি পেশেন্টের সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে হয়? যখন মানে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অবহেলার কারণে বা অজ্ঞানতার কারণে নানান রকম ভাবে করা হয়, এবং যখন যাওয়া হয় তখন অপারেশনই একদম লাস্ট স্টেজ থাকে আর কি। কি কখন আমাদের প্রথমেই সরাসরি আমরা কোন অর্থোপেডিক সার্জনের কাছে আমরা আমি এটা সাজেস্ট করব যে যখনই কোনো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথাটা যদি আমাদের একটা সাইড দিকে রেডিকুলার পেইন যেটা আমরা বলি, বা হাতে পায়ের আঙ্গুল এইসবে ঝিনঝিন, ওবরশোয়া এরকম যদি কিছু সিমটমস থাকে, তারপরে দেখা যায় যে অনেক সময় আমাদের যেটা বাওয়েল ব্লাডারের কন্ট্রোল মানে পেচ্ছাপ বা এইসবের কন্ট্রোলটা কম আসছে, কোমরে ব্যথা সাথে আছে, তো সাথে সাথে ডক্টরকে কনসাল্ট করা জরুরি। কারণ কি এটাতে আপনার মানে দেখা যায় যে নার্ভ কমপ্লেক্স হয়ে বসে থাকে, ডিস্কের প্রবলেম যেটাকে থাকে। তো এরকম যদি বেশি সমস্যা হয়, প্রথমে আমরা মানে ভালোভাবে ডায়াগনোসিস করতে লাগবে, এক্সরে করেই হোক বা এমআরআই করেই হোক। সেক্ষেত্রে এক্সরেটাই একেবারে প্রিলিমিনারি স্টেপ এক্সরেটাই করতে লাগে, এক্সরে রেডিওগ্রাফ আমরা করি, ঠিক আছে। আর যদি পেশেন্টের অন্য সিমটমস থাকে, যেরকম আমি বললাম যে মানে রেডিকুলার পেইন বা নামনেস, টিংলিং সেন্সেশন, মানে হাত পা ঝিনঝিন, কোনো একটা প্যারালাইসিসের ভাব ধরছে, তখন সাথে সাথে এমআরআই করাটা খুব জরুরি। কেন কি আমরা এক্সরেতে তখন আমরা নার্ভ রুটস বা মানে স্পাইনাল কর্ডের স্ট্যাটাসটা আমরা বোঝা যায় না। তো আপনার কাছে আমাদের বিশেষ জিজ্ঞাসা যে আমাদের প্রায় সময় আমাদের কাজকর্ম করার সাথে সাথে অ্যাক্সিডেন্টলি কোনো সময় যদি হাড় ভেঙে যায়, যেটা পায়ের হাতে বলুন বা কোমরের,
তখন আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে কি আমাদের অল্টারনেটিভ চিকিৎসার অনেকে আশ্রয় নেয়, ফলে দেখা যায় যে রোগটা কিছুদিন হয়তো সীমিত থাকলেও তারপর ভিতরে ভিতরে ইনফেকশন হয়ে গিয়ে একটা বিশাল আকার ধারণ করে। তো সাথে সাথে কি আমাদের কি আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসা বা সঙ্গে সঙ্গে আমাদের অর্থোপেডিকের কাছে সার্জনের কাছে কনসাল্ট করা একান্ত প্রয়োজন, বা এই ক্ষেত্রে আমাদের তখন কি করা উচিত, বা কি অপারেশনই কি তার একমাত্র সলিউশন, না অন্য কোনো স্টেপ থাকে? এটা আপনি একটা খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কেন কি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় বরাকভ্যালিতে বলেন বা বাইরেও আমি দেখেছি যে হাত পা ভাঙলে পর অনেক মানুষ আছে যে ডক্টরের কাছে না গিয়ে, অর্থোপেডিক্স ডক্টরের কাছে না গিয়ে খন্ডল বা কোয়েক্স যেটাকে আমরা বলি কোয়েক্স ট্রিটমেন্টটা নেয়। তো এটা খুবই ভুল কাজ, যেটাতে অনেক কমপ্লিকেশনস দেখা যায়। কি হয়, খন্ডল বা যে কোয়েক্স ট্রিটমেন্টের করলে এরকম ইনফেকশনের রিস্কটা থাকে, দেন হাড্ডিটা যেটা প্রপার ওয়েতে জোড়া লাগতে ছিল এটা হয় না। যেগুলো কেসে অপারেশন লাগে ওরা এরকম যেরকম বাঁশ বা এরকম কিছু দিয়ে ওরা বেঁধে রেখে দেয়, যেটাতে পুরো পেশেন্টের যেটা রোগ ছিল তার থেকে আরো বেশি পরবর্তীতে কমপ্লিকেশন। তো আমাদের কাছে আমি অনেক কেস এরকম পেয়েছি, অপারেশন করেছি যেটাতে অনেক 6 মাস পুরনো, 9 মাস আগে ভেঙেছিল, কিন্তু উনি কোনো হাড্ডি ডক্টরকে দেখাননি, যেটাতে কি হয়েছে হাড্ডি পুরো তেড়া বেড়া হয়ে জুড়ে বসা, পা ছুটে হয়ে গেছে। তো এরকম করাটা খুবই ভুল কাজ। আমাদের সঙ্গে সরাসরি আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি উনি অপারেশন প্রেসক্রাইব, আমাদের এটা না যে সব কেসে অপারেশন লাগে, আপনার কিছু কেস থাকে যেগুলো কনজারভেটিভ ম্যানেজ হয়, যেরকম প্লাস্টার, স্প্লিন, ট্র্যাকশন দিয়ে। যেগুলো কেসে অপারেশন লাগে ওইটা অপারেশন করাটা খুবই জরুরি। অপারেশন করলে তখন কি হবে, আর্লি মেইন আমাদের মোটোটাই ওইটা যে পেশেন্টকে আমরা আর্লি মোবিলাইজ করতে পারি। কি সাপোজ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমরের হাড্ডি ভেঙে গেছে, অনেকজন আছে যে অপারেশন করতে হয়, কিন্তু হাড্ডি ভেঙে ও যখন পুরো রেস্টে থাকবে অন্য রকমের প্রবলেমস দেখা যায়। পেশেন্টের দেখা যায় যে লাংস ইনফেকশন হয়ে যায়, ইউরিন ইনফেকশন হয়ে যায়, বেড সোর্স হয়ে যায়। তো এইগুলো ক্ষেত্রে অন্য রকমের কমপ্লিকেশনসটা খুব মেজর না হয়। তো এটার জন্য প্রপার ডক্টর কনসালটেশন করে ট্রিটমেন্টটা স্টার্ট করাটা খুবই জরুরি। অপারেশন করার সময় কি এটা কি মেজর অপারেশনই ধরা হয় না? মেজর অপারেশন সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় নাকি হাফ সেন্সলেস করে? এটা আপনার আমাদের রিজন বুঝে। যদি আমাদের জেনারেলি হাতের উপরের হাত ভাঙা থাকে, তো জেনারেলি আমরা যেটাকে লোকাল অ্যানেস্থেসিয়া বা রিজনাল অ্যানেস্থেসিয়া বলি, খালি একটা সাইড খালি ওই জায়গাটাই খালি অবশ করে করা হয়। পেশেন্টের জ্ঞান পুরো থাকে, পুরো সেন্সলেস করতে লাগে না। পায়ের অপারেশন, কোমরের অপারেশন গুলোতে আমরা এটা তো পুরো অজ্ঞান করতে লাগে। কিছু কিছু ক্ষেত্রে লাগে যেগুলোতে জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে। মেইনলি আমরা পায়ের বা কোমরের থেকে এগুলো স্পাইনাল অ্যানেস্থেসিয়াতেই হয়, খালি ওই সাইডটা খালি নিচের পোরশনটা অ্যানেস্থেটাইজ করে। জেনারেলি স্যার দেখা যায় যে আমাদের 40 ঊর্ধ্ব 40 ঊর্ধ্ব মানুষদের মধ্যে হাঁটুর সমস্যাটা একটা ভীষণভাবে থাকে। সেখানে ক্ষেত্রে হাঁটুর সমস্যার জন্য কি অনেক সময় দেখা যায় বেশি যখন বেড়ে যায় আর কি, তখন কি সেটা কি অনেক সময় দেখা যায় ট্রান্সফার, যেটাকে বলে হাঁটুর পুনঃসংস্থাপন, সেটা কি করা যায়? এর সম্পর্কে যদি একটু বলেন। আপনি যেটা টোটাল নি রিপ্লেসমেন্টের কথা বলছেন, এটা আপনার আমাদের অস্টিওআর্থ্রাইটিস যেটা নিড থাকে বা অন্য আরো রিজন থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকেও এইসবের পুরো হাঁটুর জয়েন্টটা পুরো ক্ষয় হয়ে যায়, ডিজেনারেটিভ চেঞ্জেস আসে। তো এরকম ক্ষেত্রে যদি আর্লি স্টেজে যদি ধরা পড়ে, আমরা উইথ মেডিসিন দেন প্রপার এক্সারসাইজ, ফিজিওথেরাপিতে ঠিক হয়ে যায়। একদম সিভিয়ার স্টেজ যেটা জেনারেলি গ্রেড 4 স্টেজে যদি আমরা পাই পেশেন্ট, তখন আমরা অপারেশন সাজেস্ট করি, টোটাল নি রিপ্লেসমেন্টটা সাজেস্ট করা হয়। কিন্তু তার আগে আমরা এটা কনজারভেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করা হয়, এটা না যে সবার অপারেশন লাগে। তো সিনিয়র সিটিজেন বিভিন্ন সমস্যায় তো তারা থাকেন, একাধিক আজকাল তো বলা যায় সিনিয়র সিটিজেন বলুন আর সবাই বলুন, বিভিন্ন সমস্যা, বিভিন্ন কমপ্লিকেশন, তার মধ্যে ডায়াবেটিস থাকে বা হার্টের সমস্যা, বিপি বা আরো কমপ্লিকেশন যদি থাকে,
তো সেক্ষেত্রে যদি হাড়ের কোনো জটিল সমস্যা দেখা দেয় যেখানে অপারেশন একমাত্র জরুরি, তখন সাবস্টিটিউট মানে কি থাকতে পারে? যখন যদি হাড় ভেঙে গেল বা কোনো কিছু হয়ে গেল তখন কি করা যায়? দেখেন, আমি এটাই বলবো, মানে যেগুলো কেসে অপারেশন খুব জরুরি, যেরকম কোমরের বল ভেঙে যাওয়া বা বলের নিচের জায়গাটা ভেঙে যাওয়া বা পাড় ভেঙে যাওয়া, যেখানে পেশেন্টের দেখা যায় অনেক ওল্ড এজের কেসে দেখা যায় যে পেশেন্টের ডায়াবেটিস আছে, দেন প্রেশারের প্রবলেম আছে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে হার্টের সমস্যা আছে বা কিডনির সমস্যাও থাকে। কিন্তু আমি সাজেস্ট করব যে উইথ প্রপার মানে গাইডেন্স, যেরকম মানে যেগুলো স্পেশালিটি ডক্টর থাকে, আমরা কি করি এরকম কেসে প্রথমে সব ব্লাড টেস্ট, ইসিজি বা মানে বিভিন্ন ইনভেস্টিগেশন করে দেখি যাতে মানে কি কি প্রবলেম আছে। যদি সাপোজ সুগারের প্রবলেমটা থাকে, আমরা মেডিসিন কনসাল্ট করে ওইটাকে অপটিমাইজ করে আমরা অপারেশন করতে পারি। এটা না যে অপারেশন করা যায় না, অপারেশন যদি না করা হয় উল্টো পেশেন্টের অন্য রকমের কমপ্লিকেশন থাকে। কেন কি পেশেন্ট সারাদিন বেড রিডেন থাকবে, ওইটাতে বেড সোর্স হওয়ার রিস্ক থাকে, সবকিছু অন্য রকমের ইনফেকশনস এসে যায়। ভবিষ্যতের ইনফেকশন বা আরো বড় ধরনের কিছু না হওয়ার জন্য আমাদের অপারেশনটা যদি একদম যখন খুবই ক্রিটিক্যাল কন্ডিশন পেশেন্ট পার্টি রিস্ক নেয় না, তখন আমরা অনেক সময় কনজারভেটিভ নেই, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা অপারেটিভ ওয়েতে যেখানে হয় ওইটাতে ঠিক করার চেষ্টা করি। আরেকটা স্যার, যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, এটা মানে ভীষণভাবে দেখা যায় আর কি। সার্ভাইকাল স্পন্ডালাইটিসটা কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় বা এটা কি জিনিসটা কি? মেইনলি আপনি আমার মনে হয় সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কথাটা বলছেন। তো ওইটাতে কি হয় জেনারেলি, আমাদের যে মেরুদণ্ডের হাড্ডিটা থাকে, সার্ভাইকাল স্পাইন যেটা থাকে, ওইটাতে এটা ক্ষয় হওয়া স্টার্ট হয়, ডিজেনারেটিভ চেঞ্জেস আসা স্টার্ট হচ্ছে। এটা বিভিন্ন কারণ হয়, মেইন কারণ একটা তো বয়সের সাথে, যেটা এজের সাথে আপনার ডিজেনারেটিভ চেঞ্জেস আসে। আরো কারণ হলো যে যেটা মানে ফরওয়ার্ড বেশি সামনে ঝুঁকে কাজ করা বা ভারী জিনিস উঠানো বা খুব স্ট্রেস পড়া বা কোনো ঝুঁকে কাজ করলে বা মানে পোস্টারটা ঠিকমতো মেইনটেইন না করলে, এইগুলো কারণে মেইনলি সার্ভাইকাল স্পন্ডালাইসিস দেখা যায়। তো এইগুলোতে আমরা সাথে সাথে ডক্টর কনসাল্ট করে প্রপার মানে যেরকম ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্টটা স্টার্ট করা উচিত। কেন কি এগুলো থেকে অনেক সময় কি হয়, নার্ভগুলো কমপ্রেস হয়ে যায়, স্পাইনাল কর্ড কম্প্রেশন থাকে, নার্ভ রুটস যেগুলো থাকে মেরুদণ্ডের হাড্ডির মধ্যে যেগুলো নার্ভগুলো পাস করে, এগুলো কম্প্রেশন যদি হয়ে যায় তখন অনেক জটিল সমস্যা দেখা যায়। আমাদের মধ্যে মানে অনেকটা কনফিউশনই বলা যায় অনেক সময় পেশেন্টের মধ্যে দেখা যায় যে ভিটামিন, যেমন ডক্টর প্রেসক্রাইব করেন ভিটামিন ক্যাপসুল বা ক্যালসিয়াম, ভিটামিন ডি, সেক্ষেত্রে যদি হাইপার টেনশন যদি কেউ থাকে আর কি, সেখানে ক্ষেত্রে কি কোনো কন্ট্রাডিকশন হয়? এমনিতে এরকম কিছু না, ভিটামিন ডি খুবই জরুরি আমাদের। জেনারেলি আপনি যেগুলো মানে পয়েন্টসগুলো বলেছেন যে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি কম থাকে শরীরে। আমরা সেরাম ভিটামিন ডিটা যখন চেক করি, তো ভিটামিন ডি আমাদের শরীরে অনেক সময় দেখা যায় যেমন ডক্টর ভিটামিন ডিও প্রেসক্রাইব করেন, আবার সাথে সাথে ক্যাপসুল দিলেন, আবার বি কমপ্লেক্স অ্যাড করলেন, যেমন তিনটা অ্যাড করলেন, আবার সাথে ওনার যে হাইপারটেনশনের ট্যাবলেটও চলছে। তখন অনেক সময় মনে একটা কনফিউজড হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের, যে এটাকে আমার বিপি কি হাই হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি? ভিটামিন মানে বি কমপ্লেক্স বা এমনিতে মাল্টিভিটামিন অনেক সময় হাইপারটেনশন কজ করতে পারে, ঠিক আছে, কিন্তু ডক্টর যদি বুঝে মানে ওইটাকে ব্যালেন্স করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই। আর মানে ভিটামিন ডি যেটা আমাদের শরীরের জন্য অনেকই জরুরি, কেন কি আমাদের শরীরে এটা তৈরি হয় সূর্যের আলোটা যখন স্কিনে পড়ে, এটা খুব জরুরি। কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, আমি ম্যাক্সিমাম পেশেন্ট যাদের টেস্ট করে দেখা যায় যে যাদের কম থাকে ওদের বেশি হয়। অনেক ব্যথা ট্যাবলেট খায়, কমে না। ব্যথা ট্যাবলেটটা মেইন না, মেইন আমার রুট কজটা ঠিক করতে হবে। তো এটার জন্য ভিটামিন ডিটা অনেক জরুরি। আর ওইটা সাজেস্ট করব স্পেশালি মানে যে সানলাইট এক্সপোজার অ্যাটলিস্ট সকালবেলা 9টা থেকে 10টা বা এরকম টাইমে 10 to 15 মিনিটস সানলাইট এক্সপোজার হওয়াটা খুব জরুরি। কারণ কি আমাদের শরীরে বনেই এটা যখন স্কিনের মধ্যে সূর্য আলোটা পড়ে তখনই ভিটামিন ডিটা তৈরি হয়। কারোর কোনো গ্যাস্ট্রিও প্রবলেম বা গ্যাস্ট্রিও কোনো ধরনের
গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম যদি থাকে তাহলে কি সেখানে পেইন কিলার যদি দেওয়া হয়, যেখানে হেভি পেইন থাকে সেখানে অল্টারনেটিভটা কি করা যায়? ইনজেকশন দিলে কি কিছু হয়? জেনারেলি আমরা পেইন কিলার যখনই সাজেস্ট করি, অ্যানালজেসিক কোনো মেডিকেশন, আমরা পেশেন্টের প্রোফাইল বুঝে, যদি ইয়াং এজ থাকে আমাদের মানে এক রকমের দিই, ওল্ড এজ এবার 50-তে আমরা আরো অন্য রকমের পেইন কিলার দিই, যেটাতে পেশেন্টের মানে গ্যাস্ট্রিকেরও প্রবলেম হবে না, কিডনিতেও প্রবলেম হবে না, হার্টের প্রবলেম হবে না, এরকম একটা বুঝে ব্যালেন্স বুঝে দিতে হবে। কেন কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে মেইনলি পেইন কিলার যেগুলো ডাইক্লোফিনেক বা এসিক্লোফিনেক এগুলো কিডনি দিয়ে মানে এক্সক্রিশন হয়, তো কিডনি প্রবলেম যাদের থাকে ওদেরকে এইগুলো দেওয়া সম্ভব না। যাদের লিভার প্রবলেম থাকে ওদেরকে আমরা প্যারাসিটামল ট্যাবলেটটা অ্যাভয়েড করি। হার্টের প্রবলেম হলে আমরা যেরকম ইট্রোকক্সি বা এরকম ড্রাগ, তো মানে আমরা বুঝে আমরা মেডিসিনটা দিতে লাগে। সব ক্ষেত্রে যে সেম মেডিসিন ব্যথা ট্যাবলেট এরকম প্যারাসিটামলে কি বিপি ইনক্রিজ করার কোনো প্রবণতা থাকে না? এরকম থাকে না। থাকে না। আচ্ছা আচ্ছা। আর একটা কথা, কিছু ক্ষেত্রে যেখানে আমরা একদমই ব্যথা ট্যাবলেট দিতে পারছি না খেতে, কিন্তু মানে পেশেন্টের অনেকই প্রয়োজন, তখন আমরা টপিক্যাল জেল টাইপের আমরা ইউজ করতে পারি। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মধ্যে যখন এরকম একটা মানে একটা ভয় ভীতির মধ্যে আমাদের একটা সৃষ্টি হয় আর কি, যে কি করব না, সেই ক্ষেত্রে আমাদের মানে যেগুলো ওষুধগুলো দেওয়া হয় সেগুলো আমাদের অবশ্যই খাওয়া উচিত এবং ডাক্তারের নিয়মগুলি পালন করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতাগণ, আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নবীন গুপ্তা স্যার। এখন আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, এর পরবর্তী অনুষ্ঠান আমরা সরাসরি দেখতে পাবো। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। ডক্টর এজেড আহমেদ বরভূঁইয়া, মেডিসিন অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অ্যাপোলো, চেন্নাই। এখন থেকে মেডি পয়েন্টে প্রতি বুধবার রোগী দেখবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নাল্লা রাকেশ, MBBS, ভিমস, কর্ণাটকা, MD, DVL, শিলচর মেডিকেল কলেজ। ফলো ইন হেয়ার ট্রান্সপ্লান্ট, মুম্বাই। প্রতি বুধবার সকাল 10টা থেকে রোগী দেখবেন। হাড় বিশেষজ্ঞ ডক্টর নাভনীল গুপ্তা, MBBS, MS, অর্থোপেডিক্স, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জিয়ান, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, করিমগঞ্জ সিভিল হসপিটাল। প্রতিদিন দুপুর 2টা থেকে রোগী দেখবেন। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন মেডি পয়েন্ট ফার্মেসি, টাউন কালীবাড়ি রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 8638719226, 9401375527। মডার্ন ডিজিটাল ল্যাবরেটরিতে অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা ডিজিটাল এক্স-রে, ডিজিটাল সোনোগ্রাফি, FNAC, ইউরিন, ব্লাড কালচার এবং ECG করা হয়। এছাড়া রয়েছে থাইরোকেয়ারের কালেকশন সেন্টার। সঠিক রোগ নির্ণয় করতে হলে আজই চলে আসুন মডার্ন ডিজিটাল ল্যাবরেটরিতে। মডার্ন ডিজিটাল ল্যাবরেটরি, পাবলিক স্কুল রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 9435651135 অথবা 6900240954 অথবা 03843357180। চিকিৎসা সংবাদ করিমগঞ্জের মাতারা মেডিকেল স্টোরসে এখন থেকে বিশিষ্ট চিকিৎসকরা রোগী দেখবেন। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, অস্থিরোগ, চর্মরোগ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মাতারা মেডিকেলে রোগী দেখবেন। ডাক্তার ইমরান খান, MS, অর্থ, স্পেশালিস্ট ইন অর্থোপেডিক, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রতি শুক্রবার রোগী দেখবেন। ডাক্তার বিক্রমজিৎ সিনহা, MS, ENT অ্যান্ড হেড নেক সার্জন, সিভিল হসপিটাল, করিমগঞ্জ। প্রতি রবিবার ও বৃহস্পতিবার রোগী দেখবেন।
ডক্টর পার্থপ্রতিম দত্ত, MS DNB, কনসালটেন্ট ইউরোলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। প্রতি মাসের চতুর্থ বৃহস্পতিবার রুগী দেখবেন। ডক্টর MK রয়, MD, DM, নিউরোলজিস্ট, কলকাতা। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে রুগী দেখবেন। ডক্টর GK চক্রবর্তী, MBBS, MD, TB অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট, প্রতি রবিবার রুগী দেখবেন। ডক্টর আংশুমান ভট্টাচার্য, MD, স্কিন স্পেশালিস্ট, সফদরজং হসপিটাল, দিল্লি, প্রতি বুধবার রুগী দেখবেন। ডক্টর তাপস পাল, MD, প্রতি সোমবার, বুধবার, শুক্রবার রুগী দেখবেন। ডক্টর দীপঙ্কর দাস, MBBS, MD, গোল্ড মেডালিস্ট, কার্ডিওলজিস্ট, GB প্যান্ট হসপিটাল, নিউ দিল্লি, প্রতি মাসের তৃতীয় শুক্রবার রুগী দেখবেন। নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমেন বৈদ্য, MBBS, MD, নিউরো নিমহান্স, ব্যাঙ্গালোর, প্রতি শনিবার রুগী দেখবেন। ডক্টর অয়ন পুরকাস্থ, MBBS, MD, প্রতি রবিবার রুগী দেখবেন। এখানের চিকিৎসকদের সুচিকিৎসায় অনেকেই উপকৃত হয়েছেন, তাই আর দেরি না করে আজই চলে আসুন মাতারা মেডিক। অগ্রিম নাম নথিভুক্তর জন্য আজই যোগাযোগ করুন 8876337065, 7896065923। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা সরাসরি সুস্বাস্থ্য অনুষ্ঠানে আসছি। আমাদের মাঝে রয়েছে প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর নবনীল গুপ্ত, অর্থোপেডিক সার্জন, শ্রীভূমি সিভিল হসপিটাল। একটু ব্যক্তিগত প্রশ্নে আমরা আসছি না, তো আপনি মানে MBBS কি শিলচর মেডিকেল কলেজ থেকে করেছেন? MS আমি তেজপুর মেডিকেল কলেজে ছিলাম। তেজপুর মেডিকেল কলেজ। তা আপনার কি প্রথম পোস্টিং মানে শ্রীভূমিতে, শ্রীভূমি সিভিল হসপিটাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি তো শ্রীভূমি হসপিটাল ছাড়াও কি আপনি পেশেন্টদের সুবিধার্থে একটু আমাদের জানবার প্রয়োজন ছিল, আপনাকে আরো কোথায় কোথায় পাওয়া যায়? আপনি শিলচরে আমি মেইনলি জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সাউথ সিটি হসপিটালে অপারেশন করে পেশেন্ট দেখা। আচ্ছা আচ্ছা। করিমগঞ্জেও দেখা। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনার দর্শক শ্রোতারা যারা আমরা হাড়ের সমস্যায় ভুগছি, আমরা যাতে সরাসরি ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করতে পারি, সেখানে উনি নিয়মিত জীবনজ্যোতি হসপিটালে উনি বসেন এবং সেই সঙ্গে তো আমরা তো শ্রীভূমিতে আমরা তো পাচ্ছি। আচ্ছা স্যার, ছেলেদের বা মেয়েদের কাদের মধ্যে অস্টিওপোরোসিসটা বেশি দেখা যায় এবং কেন হয়? আমরা মেইনলি অস্টিওপোরোসিস বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায়, কেন কি আফটার 45 অ্যাবাভ এইজে আপনাদের দেখা যায় যে ফিমেল পেশেন্টের মানে হরমোনাল চেঞ্জেস থাকে, ইস্ট্রোজেন কমে যায়, ওইগুলো কারণে কি হয় অস্টিওপোরোসিসের সমস্যাটা বেশি। তাতে কি হয় পেশেন্ট একটু পড়লেও ফ্র্যাকচারের সমস্যাটা বেশি থাকে দেখা যায়। বাকি ছেলেদের ক্ষেত্রেও থাকে, এইজের সাথে সাথে বোন ম্যাট্রিক্স যেটা বলেছি এটা কোয়ালিটিটা কমতে থাকে, ওইটার জন্য অস্টিওপোরোসিসটা। আচ্ছা আচ্ছা। তো রিউমেটিক আর্থারাইটিস আর মানে ইউরিক অ্যাসিড মানে বা যে আমাদের মধ্যে এই যে গেটে বাত যেটা বলি সেটার মধ্যে ডিফারেন্সটা কি? বা আর্থারাইটিস কি ধরনের থাকতে পারে, কি কি ধরনের হয়? আর্থ্রাইটিস মেইনলি আপনার অস্টিওআর্থ্রাইটিস থাকে, যেটা হলো আপনার মেইনলি হাড্ডিতেই প্রবলেম, হাড্ডির জয়েন্টের যেটা জেলি সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে। আচ্ছা আচ্ছা। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হয় আমাদের ব্লাডের মধ্যে এরকম একটা জিনিস তৈরি হয় যেটা মানে আমার নিজের অর্গানের মানে জয়েন্টটাকে চিনতে পারে না, তো আমাদের মানে ব্লাডের মধ্যে মানে এনটিসিসিপি এগুলো বেড়ে যায়, রিউমাটয়েড ফ্যাক্টর বেড়ে যায়, তো তাতে কি হয় জয়েন্টটাকে খারাপ করা স্টার্ট। এটা মেইনলি মানে ব্লাডের মধ্যে প্রবলেমটা থাকে যেটা জয়েন্টটাকে ক্ষতি করে। আর আপনি এটা বলছেন যে ইউরিক অ্যাসিড থেকে মানে যেটাকে গেটেবাত বা গাউটি আর্থ্রাইটিস আমরা যেটা বলি, ওইটা মেইনলি ইউরিক অ্যাসিড বাড়ার জন্য হয়। ওইটা বেশিরভাগ কেসে দেখা যায় যে যারা বেশি মানে হাই প্রোটিন ডায়েট ইনটেক করে
ওইগুলো কেসে গাউটি আর্থারাইটিসের চান্সটা বেশি। আচ্ছা আচ্ছা। তো ইউরিক অ্যাসিড বাড়া মানে কত কত পর্যন্ত নরমাল লিমিট থাকে? আপনার ইউরিক অ্যাসিড অ্যাবাভ 6.5 মানে বা 7 জেনারেলি মানে ফিমেল পেশেন্ট বা মানে মেল পেশেন্ট অ্যাবাভ 6.5 বা অ্যাবাভ 7 গেলে আপনার মানে ইউরিক অ্যাসিডের মানে মেডিসিন স্টার্ট করাটা খুব জরুরি। আর প্রোটিন রিচড ডায়েটটা টোটালি অ্যাভয়েড করা ভালো। জলের পরিমাণটা নেওয়া মানে বাড়াতে লাগে। আচ্ছা আচ্ছা। এটলিস্ট 3 লিটারস পার ডে। সাথে আমরা মেডিসিন দিই ইউরিক অ্যাসিডটাকে কমানোর জন্য। সেখানে কি কি কিছু কিছু খাওয়াও তো প্রহিবিটেড থাকে? মেইনলি আপনার প্রোটিন রিচ ডায়েট যেরকম মসুর ডাল, সয়াবিন, টমেটো, হাই প্রোটিন ডায়েটের মধ্যে তারপরে রেড মিট যেরকম মাটন এরকম টাইপের জিনিস অ্যাভয়েড করাটা খুব জরুরি। অ্যাভয়েড করা প্রয়োজন। বা ডিম ডিম বা পুঁই শাক এগুলো হ্যাঁ এগুলো অ্যাভয়েড করলে বেটার। আচ্ছা, বাঁধাকপি টাধাকপি এসব কি? এগুলো তো হয় থাকতে পারে ইউরিক অ্যাসিডের হ্যাঁ। সমস্যাটা থাকে। এগুলো মেইনলি থাইরয়েডের ইস্যুটা বেশি। আচ্ছা, আমাদের মধ্যে মানে যে পেশেন্টের মধ্যে পেশেন্ট কিভাবে বুঝতে পারে যে সে রিউমেটিক আর্থারাইটিস না, মানে ডাক্তার কাছে যাওয়ার আগেই কিছুটা সে কিভাবে বুঝতে পারে যে এটা তার রিউমেটিক সমস্যা হতে পারে? জেনারেলি পেশেন্ট মানে আর্থারাইটিস যেরকম বলেছে অনেক রকমের হয়, এটা পেশেন্টের ক্ষেত্রে জেনারেলি বোঝাটা অনেকই কষ্ট। বাট আমি বলবো যে মানে কিছু জিনিস যেরকম যদি পেশেন্ট দেখে যে ঘুম থেকে ওঠার পরে খুব শরীরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে পেইন, মেইনলি স্মল জয়েন্টস আমাদের আঙ্গুলে ব্যথা, তারপরে হাঁটুতে ব্যথা, এগুলোর ক্ষেত্রে যদি মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি 1 to 2 আওয়ার্স থাকে, তারপরে হাঁটাচলা করলে পর গিয়ে কম হয়, তখন জেনারেলি দেখা যায় রিউমাটয়েড আর্থারাইটিসের সমস্যাটা বেশি দেখা হয়। তখন আমরা প্রপার ব্লাড টেস্ট ইনভেস্টিগেশন করতে দিই। এগুলোতে যদি পজিটিভ ফাইন্ডিংস থাকে ওইটার উপরে বেস করে আমরা মেডিসিন স্টার্ট করি। রিউমেটয়েড আর্থারাইটিস মানে কিউরেবল, বাট মানে ইনিশিয়াল স্টেজ থেকে ডায়াগনোজ করতে পারলে বেশি ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাডভান্স স্টেজে আসে, তো তখন কি হয় আঙ্গুলের জয়েন্টস গুলো বেঁকা তেরা হয়ে যায়। তো ওইগুলো কেসে যখন একদমই মেডিসিন কাজ করে না তখন আমরা অপারেশন লাইনে যেতে লাগে ডিফর্মিটি গুলোকে ঠিক করার জন্য। তার মানে অপারেশনও আছে যখন মানে একদমই পেশেন্টের ডিফর্ম খুব জয়েন্টস গুলো খুবই বেশি ডিফর্ম, যখন মেডিসিন দিয়েও আমার হচ্ছে না। আর যারা মানে একদমই অ্যাডভান্স স্টেজ লাস্ট স্টেজে আসে, আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে অপারেশনটা করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক শ্রোতাগণ যে আমরা আজকে যে অনুষ্ঠানে আমরা পেয়েছি স্যার থেকে আমরা বিভিন্ন ধরনের জানলাম। বেসিক্যালি আমরা জানলাম যে আমাদের মধ্যে অস্টিও আর্থারাইটিস এবং রিউমেটিক আর্থারাইটিস বা গেটে বা আরো ধরনের বিভিন্ন ধরনের বাত। তো সেক্ষেত্রে স্যার আমাকে একটা জিজ্ঞাসা করছি যে বাত যে জিনিসটা আর কি, বাত জিনিসটা আসলে কি? এটা মেইনলি আমাদের ব্লাডের মধ্যে যেটা মানে যেটা আমি বললাম যে এরকম একটা জিনিস তৈরি হয় যেটা মানে জয়েন্টস গুলোকে ফুলে হ্যাঁ জয়েন্টসটাকে এফেক্ট করার পরে মানে জয়েন্টে পেইন আসে দেন ফুলে যায়। আচ্ছা, ঠিক আছে, সোয়েলিং আসে। তো এটাই মেইনলি বাত। এখন বাতটা এখন কি বাত এটা বুঝতে লাগবে, whether it is rheumatoid arthritis or gouty arthritis। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে লাগবে। আচ্ছা আচ্ছা, কিছু ক্ষেত্রে থাকে যে ইনফেক্টিভ আর্থারাইটিস যেটা আমাদের জয়েন্টের মধ্যে ইনফেক্টিভ কজের কারণে হয়। অনেকজনের আছে যে জয়েন্টের মধ্যে টিবির জার্মটা থাকে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান পপুলেশনে অনেক ক্ষেত্রে দেখা যায়। ইভেন স্পাইনের মধ্যেও টিবির জার্মটা থাকে। এগুলোর ক্ষেত্রেও আমাদের প্রপার ট্রিটমেন্ট করতে লাগে। মানে মেইনলি যেটা পজিটিভ অর্গানিজম এটাকে ট্রিট করে আমার মানে ইনফেক্টিভ আর্থারাইটিসটাকে ঠিক করতে লাগে। এটার জন্য আমাদের প্রপার ডায়াগনোসিস ইনভেস্টিগেশনের থ্রুতে ক্লিনিক্যাল সিমটমস সাইন্স সবকিছুর উপরে আমরা সব রুল আউট করার পরে গিয়ে আমরা প্রপার ট্রিটমেন্টে ফাইনাল ম্যানেজমেন্টে যাই। আচ্ছা স্যার, আপনি যে বলছেন যে আমাদের হাড়ের মধ্যে অনেক সময় টিবির জার্ম থাকতে পারে, সে ধরনের টিবিতে জার্ম যদি থাকে আর কি, তো সেক্ষেত্রে কি চিকিৎসার প্রয়োজন? এটা কি খুব ক্রিটিক্যাল কিছু? হ্যাঁ, যদি মানে যেটা আমরা বোন টিবি বলি, আচ্ছা আচ্ছা,
জেনারেলি আমরা জানি যে টিবিটা মেইনলি লাংসে হয়, Lungs এ। লাংসে হয়, কিন্তু বোন টিবিটা দেখা যায় যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আমরা বলি। এক্সট্রা পালমোনারি কেন কি মানে যে আমাদের লাংসের বাইরে যেগুলো জায়গাতে এফেক্ট করে, মেইনলি দেখা যায় যে স্পাইন, অন্য জয়েন্টস, হাঁটুর জয়েন্ট, নি জয়েন্ট যেটাকে বলি, বা হিপ জয়েন্ট, এরকম ক্ষেত্রে কি করতে হয়, আমাদের প্রপার পেশেন্টের হিস্ট্রি নিতে হয় যে পেশেন্টের কোনো কি টিবি পেশেন্টের কন্ট্যাক্টে ছিল নাকি, আচ্ছা। পেশেন্টের সিমটমসটা কি। জেনারেলি টিবির বোন টিবিতে দেখা যায় যে পেশেন্টের ওয়েট লস লাস্ট 3 মান্থস বা 1 মান্থে অনেক সিভিয়ার ওয়েট লস দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। দেন ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, বিকেল টাইমে হলে জ্বর আসা বা ঘুম হলে সোয়েটিং হওয়া, ঘাম ছুটা, এরকম দেখা যায়। তারপর বোনের মধ্যে একটা পেইন থাকে। তো এইগুলো জিনিস যদি থাকে তাহলে প্রপার ইনভেস্টিগেশন করে পুরো দেখতে লাগে। ব্লাড টেস্টও অনেকটা ব্লাড টেস্টে আসে, ব্লাড টেস্টে মেইনলি ইনফ্লামেটরি মার্কারস যেগুলো ইএসআর সিআরপি, বাট মেইনলি মানে বোন টিবির গুলোতে আমরা কি হয় বায়োপসি নিতে লাগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বায়োপসি নিতে লাগে। যেগুলো স্পাইনের যেগুলো টিবি থাকে আমরা এমআরআই করি, এমআরআই করে তারপরে আমরা এক্সাক্ট যখন জায়গাটা পাবো তখন আমরা এটা অপারেটিভ লাইনে পাবো। পেশেন্টকে তার আগে প্রপার টিবির থেরাপি দিতে লাগে, আচ্ছা আচ্ছা। এটলিস্ট মানে 18 মান্থসের কোর্স দিতে লাগে, যেটা আমরা আমাদের মানে গভর্নমেন্টের তরফে ফ্রি চিকিৎসা হয়। আচ্ছা তো আচ্ছা। এইটা মানে উইথ প্রপার রেজিমেন টিবির ট্রিটমেন্টটা করা খুবই জরুরি। মাঝে বন্ধ করে দিলে আবার প্রবলেম হবে। পুরো যতদিন ডক্টর পরামর্শ দেবে এতদিনেরই টিবির ওষুধটা খাওয়াটা খুব জরুরি। সাথে যেটা লাগে পেশেন্টের যেরকম মানে ব্রেস এইসব লাগিয়ে রাখতে লাগবে। পেশেন্টের নিউট্রিশনটা খুবই ভালো রাখতে লাগবে, কারণ টিবি যখন জারি থাকে ওতে অন্য রকমের রোগসুখ হওয়ার আরো সম্ভাবনা থাকে। মানে টিবি পেশেন্ট যদি তার লাংসে হয় তাহলে তার অনেকটা প্রিকশন নেওয়া প্রয়োজন। এটা লাংসে হোক বা মানে হাড়িতে, হাড়ে যেখানেই হোক, টিবি পেশেন্টকে খুবই মানে নিউট্রিশিয়াস ডায়েট দেওয়াটা খুবই জরুরি, সাথে উইথ প্রপার ডেফিনিটিভ ট্রিটমেন্ট। এটা আপনার কনজারভেটিভই হোক, যেটা আমরা মানে টিবির ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি, মেবি কিছু কেসে যেরকম বলেছি যে অপারেশন হলো, অপারেশন করে মানে টিবির অনেক সময় কি হয় মানে পাস টাইপের জমে বসে থাকে, ওইগুলোকে আমরা ড্রেন আউট করে ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো। আমরা আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আমাদের নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতারা, বিশেষত যারা বিভিন্ন ধরনের হাড়ের সমস্যায় বা বাতের সমস্যায় ভুগছেন, আজকের এই সুস্বাস্থ্যের সরাসরি অনুষ্ঠানে আমাদের মাঝে স্যার রয়েছিলেন। এতক্ষণ ধরে আমরা ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আমরা অনেক কিছু জানতে পেরেছি। উনি যে সমস্ত পরামর্শগুলি দিয়েছেন সেগুলো আমাদের মানা উচিত। তাই অযথা সময় ব্যয় না করে আমরা যদি এই ধরনের কোনো ধরনের সমস্যায় আমরা সম্মুখীন হই তো সরাসরি আমরা ডাক্তারের শরণাপন্ন হতে পারি। আর ওনার সাথে সাথে যোগাযোগ করার সুযোগও আমাদের রয়েছে। সেক্ষেত্রে যদি আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই ঈশ্বরের কৃপায় সব সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।